পাক অধিকৃত কাশ্মীর এই শব্দটাই আর থাকবে না। সম্পূর্ণ কাশ্মীর এবার আমাদের হাতে আসতে চলেছে। স্বপ্নটা সত্যি হতে চলেছে কোটি কোটি ভারতবাসীর। এবার পাকিস্তান নিজেই সেটা টের পেয়ে গেছে। কাশ্মীরের মানুষদের এতদিন ওরা আমাদের বলে আসা ইসলামাবাদ আর নিজের ভাবছে না, সরাসরি বলছে ওরা আমাদের শত্রু। আসলে বিপদ টের পেয়েছে। আর পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা বলছেন আমাদের বাঁচান, ভারতের সাহায্য দরকার। ভারতের কাছে তাদের জন্য দরজা খুলে দেওয়ার আর্জি জানাচ্ছেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা। তারা স্বাধীনতা চাইছেন, স্বাধীনতা পেয়ে ভারতের সঙ্গে মিশে যেতে চাইছেন। তাই এখন শুধু সময়ের অপেক্ষা। আরও একটা অপেক্ষা আছে জানেন, ভারত যেন অতীতের মতো ভুল না করে। যে ভুল অতীতে ভারত করেছে সেই ইতিহাস আপনাদের বলবো, আপনারা বুঝতে পারবেন কিভাবে সম্পূর্ণ কাশ্মীর ভারতে এসে যেতে পারতো কিন্তু আসেনি। তবে অতীতের ভারত আর আজকের ভারতে যে অনেক ফারাক, তাই মনে হয় এবার স্বপ্ন সত্যি হবেই। গোটা কাহিনী বলবো, কিভাবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে মিশে যেতে চলেছে সেটা জানার জন্য দেখুন ও শুনুন পিনাক্কি বলছেন। এটাই কি সেই মুহূর্ত যার জন্য আপামর ভারতবাসী দশকের পর দশক ধরে অপেক্ষা করে রয়েছে? নাকি আবারও ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ভুল করে ফেলবে ভারত? কারণ 1987 সালে এমন একটা সুযোগ এসেছিল, তখন পাকিস্তানের হাতে কার্যকর পরমাণু অস্ত্রও ছিল না, কিন্তু ভারত এগোতে পারেনি। আজ পরিস্থিতি বদলেছে। পাকিস্তান আজ দুর্বল, পিওকে উত্তপ্ত, আন্তর্জাতিক সমীকরণও বদলে গিয়েছে। তাই আশা করা যেতেই পারে। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য, ইতিহাস, সামরিক বিশ্লেষণ এবং বর্তমানের যে বাস্তবতা সব একসঙ্গে মিলিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজব, যে প্রশ্নের উত্তর পেতে দশকের পর দশক ধরে আমরা অপেক্ষা করে আছি। শেষ পর্যন্ত প্রতিবেদনটা দেখুন, কারণ শেষ 5 মিনিটেই যা বলবো তাতে হয়তো আপনার ধারণা একেবারে বদলে যাবে, যা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আর সেটা ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু পিনাক্কি বলছে দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। বন্ধুরা, ইতিহাস কখনো হঠাৎ বদলে যায় না। ইতিহাস বদলায় তখনই যখন একের পর এক ছোট ছোট ঘটনা মিলিয়ে একসঙ্গে তৈরি করে একটা বড় মুহূর্ত। আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঠিক তেমনই একটি মুহূর্ত তৈরি হয়েছে। যে ভূখণ্ডকে গত 7 দশক ধরে পাকিস্তান দাবি করে এসেছে ওটা আমাদের, সেই ভূখণ্ড থেকেই আজ শোনা যাচ্ছে এক অভাবনীয় আহ্বান, আমাদের বাঁচান, ভারত আমাদের বাঁচাক, আমরা ভারতের সাহায্যে বাঁচতে চাই। এই আওয়াজটা উঠছে পাক অধিকৃত কাশ্মীর থেকে। পাকিস্তান প্রশাসনের দমন পীড়ন ক্রমশ বেড়েই চলেছে এই পাক অধিকৃত কাশ্মীরে। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাইছেন এবং ওই পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়েই চাইছেন কে? চাইছেন সেখানকার জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, JAAC, তার যে প্রধান সর্দার আমান খান, তাকে এটা বলতে শোনা গেছে। তিনি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের যারা প্রতিবাদী তাদের শায়েস্তা করার জন্য ইসলামাবাদ রেশন, প্রয়োজনীয় সামগ্রী এসব সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। তাই তো নয়াদিল্লিকে সাহায্য পাঠানোর আর্জি জানিয়ে সর্দার আমান খান বলেছেন নিয়ন্ত্রণ রেখা বরাবর
ভারতে ঢোকার প্রবেশের পথ খুলে দেওয়া হোক, তার আবেদন ভারতের কাছে। তার দাবি পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি আরো খারাপ হতে পারে, সেই সময় সেখানকার বাসিন্দারা চাইলে যাতে ভারতে গিয়ে আশ্রয় নিতে পারেন তার ব্যবস্থা এখন থেকেই করে রাখা উচিত। সম্প্রতি ঈদগাহ মাঠে ওই পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে সেখানে জনগণ সমবেত হয়ে ইসলামাবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, বলছেন পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। এই মুহূর্তটার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, কবে সেখানকার বাসিন্দারা পাকিস্তানের দাবিকে উড়িয়ে দিয়ে বলবে আমরা ভারতের অংশ। আজ সেটা বলা শুরু হয়ে গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে গত 5 জুন এই জেএসি-কে নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। জঙ্গি সংগঠনের তকমা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। আর তাতে ওই সেখানে যে বিক্ষোভ চলছে সেটা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। পিওকের নাগরিকেরা নিজেদের অধিকারের দাবিতে এই যে লড়াই চালাচ্ছি, লড়াইটা কিন্তু আজকের নয়, এটা অনেক দিন ধরে, 1 বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত পিওকে। সম্প্রতি পাকিস্তানের বাহিনী মানে ইসলামাবাদ থেকে সেনা গিয়ে নৃশংসভাবে অত্যাচার চালিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে সেখানে কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরি বিক্ষোভকারীদের এইভাবে দমন করতে চাইছে ইসলামাবাদ। আর সেই আবহে পাক অধিকৃত কাশ্মীরের যারা প্রতিবাদী তাদেরকে শত্রু মনে করছে ইসলামাবাদ, এটাও ঘোষণা করে দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খুয়াজ আসিফ তিনি একদম জোর গলায় বলেছেন যে এদের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছেন আমি অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের এবং ভারতকে একই শ্রেণীতে রাখি এবং ভারতের মতোই শত্রু মনে করি পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের। কতটা বিভ্রান্ত হয়ে গেলে পাকিস্তান এই কথাটা বলছে, কতটা হাল ছেড়ে দিলে এই কথাটা বলছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, ভারতের স্ট্যান্ড বরাবরই পরিষ্কার। আগেই এ নিয়ে ভারত মুখ খুলেছে। এই যে কাশ্মীরের সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটা আসলে ইসলামাবাদের যে অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার হরণ, প্রশাসনিক নিপীড়ন তারই ফল, এটা ভারত বারবার বলেছে। আর কাশ্মীরের ওই অংশ যে আসলে ভারতের অংশ, সেটা তো ভারত কবে থেকে বলে আসছে, এখন সেই বলাটা আরো বেড়েছে। বারবার আমরা বলি পাক অধিকৃত কাশ্মীর আসলে ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেটা অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান। কিভাবে দখলে গিয়েছিল সেই ইতিহাসে যাব না, কিন্তু 1987 সালের এক ইতিহাসের কথা আমি আপনাদের বলবো, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন এক অজানা কাহিনী। যখন ইচ্ছা করলেই ভারত দখল নিতে পারত ওই পাক অধিকৃত কাশ্মীরের, কিন্তু শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। ভারত বরাবরই এই যে অধিকৃত কাশ্মীরে যে ভোট হয় সেটাকে লোক দেখানো ভোট বলে, কিন্তু কিন্তু প্রশ্ন থেকেই যায় এই যে পাক অধিকৃত কাশ্মীর, সেখানে যখনই অস্থিরতা বাড়ে তখনই ভারতের সামনে একটা অস্বস্তিও বাড়ে। প্রশ্ন ওঠে যে ভারত কি একটা সময়ে পিওকের যে ভৌগোলিক বাস্তবতা সেটা বদলে দেওয়ার সুযোগ হারিয়েছিল? এবং আরো বড় কথা, সেই সময়ে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র ছিল না। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে বিশাল শক্তি নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে কংগ্রেস, প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী, কিন্তু সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তে সাহস দেখাতে পারেনি কেন্দ্র। কি হয়েছিল সেই সময়টা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 80-র দশকের মাঝামাঝি সময়। আর সেই সময় ভারতীয় সেনাবাহিনীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে
বিতর্কিত ব্যক্তিত্বের নাম উঠে আসে। তিনি হলেন জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজি। অনেকেই জেনারেল সুন্দরজিকে মনে রাখেন অপারেশন ব্লু স্টারের পরে শ্রীলঙ্কায় ভারতীয় যে শান্তিরক্ষা বাহিনী IPKF, তার ভূমিকার জন্য আমরা মনে রাখি সুন্দরজিকে, কিন্তু ও তার সামরিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটা তার অনেক আগে। তিনি শুধু সীমান্ত রক্ষা করতে পারে এমন একটা সেনাবাহিনী করতে চাননি। তিনি এমন একটা সেনাবাহিনীর স্বপ্ন দেখেছিলেন যা প্রয়োজনে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে পুরো কৌশলগত পরিস্থিতি বদলে দিতে সক্ষম হয়। এই চিন্তাধারা সেই সময়ের ভারতীয় সেনাবাহিনীর প্রচলিত ধারণা থেকে একেবারে আলাদা ছিল। জেনারেল সুন্দরজি যখন ভারতের সেনা প্রধান ছিলেন, তার মেয়াদের 820 দিনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল অপারেশন ব্রাস ট্যাক্স। এই অপারেশন ব্রাস ট্যাক্সের কথা এখনো ভারত সরকার সরকারিভাবে স্বীকার করে না। 1986 এবং 87 সাল মিলিয়ে যে শীতকাল, সেই শীতকালে রাজস্থানের মরুভূমিতে একটা সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল। এটিকে শুধু ভারতের ইতিহাসে নয়, মানে পৃথিবীর অন্যতম বৃহৎ সামরিক মহড়া বললে কম বলা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর যে কোনো দেশের অন্যতম বৃহত্তম সামরিক মহড়া হয়েছিল রাজস্থানের মরুভূমিতে। লেখক প্রবাল দাশগুপ্ত, তিনি সামরিক গবেষক, তিনি জেনারেল ব্রাস ট্যাক্স বইতে এ নিয়ে বিস্তারিত লিখেছেন। যেহেতু ওই অপারেশনের নাম ব্রাস ট্যাক্স ছিল, অপারেশন ব্রাস ট্যাক্স, এবং সেটা করেছিলেন আমাদের তৎকালীন জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজি, তাই ওই বইটির নাম দেন জেনারেল ব্রাস ট্যাক্স। বিস্তারিত লিখেছেন, বলা হয়েছিল যে এই মহড়ার যে বিশাল আকার, সেই আকার সকলকে চমকে দিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও মুগ্ধ হয়েছিলেন। কিন্তু সরকারিভাবে বলা হয়েছিল এই মহড়ার উদ্দেশ্য জেনারেল সুন্দরজি নতুন সামরিক ধারণাগুলোকে বাস্তবে পরীক্ষা করছেন। কিন্তু বিষয়টা শুধু একটা মহড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। জেনারেল সুন্দরজি ভারতীয় সেনাবাহিনীর চরিত্রই বদলে দিতে চেয়েছিলেন। ভারতের প্রথম মেকানাইজ ইনফ্যান্ট্রি ডিভিশন গঠন হয় সেই সময়। প্রযুক্তি নির্ভর আধুনিকীকরণে গুরুত্ব দেওয়া শুরু হয়। প্রতিষ্ঠা করা হয় আর্মি অ্যাভিয়েশন ক্রপস। বড় পরিবর্তনটা কিন্তু শুধু অস্ত্রে নয়, ছিল মানসিকতায়। এর আগে ভারতীয় সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষামূলক কৌশল, কিন্তু সুন্দরজি মনে করতেন আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রতিরক্ষাই যথেষ্ট নয়, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সামরিক ইতিহাসবিদ অর্জুন সুব্রহ্মণ্যম তার ফুল স্পেকট্রাম ইন্ডিয়াস ওয়ার 1972 টু 2020 এই যে বই, সেই বইয়ে তিনি লিখেছেন সুন্দরজি ভারতীয় সেনাবাহিনীকে এমন একটি বাহিনীতে রূপান্তরিত করতে চেয়েছিলেন যারা শুধু ক্ষয়ক্ষতির যুদ্ধ বা প্রতিরক্ষামূলক লড়াইয়ে অভ্যস্ত থাকবে না, বরং এমন একটা বাহিনী যারা দ্রুত কৌশলগত অগ্রগতির মাধ্যমে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, এরকম সক্ষম হবে বাহিনী, এমনটা চেয়েছিলেন তিনি। আজ আমরা যাকে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার বলে জানি, সেই যে ধারণা, সেই ধারণা জনপ্রিয় হওয়ার আগেই সুন্দরজি প্রযুক্তি নির্ভর পরিকল্পনা, সমন্বিত সামরিক অভিযান এবং দ্রুত যুদ্ধক্ষেত্র পরিবর্তনের কথা বলেছিলেন। ওই যে লক্ষ্য ছিল একদিকে পাকিস্তানের দৃষ্টি রাখো, অন্যদিকে যাও। তিনি সেনাবাহিনীর অস্ত্র বদলাতে চাননি। আজকের দিনে জেনারেল সুন্দরজির কথা আমাদের আলোচনা করতে হবে। ভারতীয় সেনা অনেক এগিয়েছে, কিন্তু আজকের যে চিন্তা ভাবনা তার জন্ম হয়েছিল সেই সময়, আর সেখানেই তো একটা বিতর্ক তৈরি হয়। সরকারিভাবে এই
অপারেশন ব্রাস্টাক্সকে একটি সামরিক মহড়া বলা হলেও অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এর আড়ালে অনেক বড় পরিকল্পনা লুকিয়েছিল। ইতিহাসবিদ মানে সামরিক ইতিহাসবিদ রবি রিখিয়ের দাবি, উদ্দেশ্য ছিল পাকিস্তানের দৃষ্টি সিন্ধ সীমান্তে আটকে রাখা, কারণ রাজস্থানে মহড়া চলছে, আর সেই সুযোগে ভারতের প্রকৃত লক্ষ্য ছিল উত্তরের অঞ্চল। রবি রিখিয়ে তার দ্য ওয়ার দ্যাট নেভার ওয়াজ বইয়ে লিখেছেন একটা সম্ভাব্য সামরিক পরিকল্পনার নাম ছিল অপারেশন ট্রাইডেন্ট। এই পরিকল্পনা অনুযায়ী 1987 সালের 8ই ফেব্রুয়ারি ভারতীয় বাহিনী আক্রমণ শুরু করতে পারত। এই পরিকল্পনা ছিল প্রথমে লক্ষ্য হবে স্কারদু, দ্বিতীয় লক্ষ্য হবে গিলগিট। পরিকল্পনা ছিল মাত্র 2 সপ্তাহের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের উত্তরাঞ্চল ভারতীয় সেনার নিয়ন্ত্রণে নিয়ে আসা। কিন্তু সরকারি সমর্থন মেলেনি। ভারত সরকারের কোনো সরকারি নথি আজ পর্যন্ত অপারেশন ট্রাইডেন্টের অস্তিত্ব নিশ্চিত করে না। অনেক গবেষক এটিকে অনুমোদিত যুদ্ধ পরিকল্পনা নয়, সম্ভাব্য সামরিক বিকল্প এইভাবেই দেখেন। অর্থাৎ এই পরিকল্পনা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছিল এমন কোনো সরকারি প্রমাণই রাখা হয়নি। তাই তো আজও সেই বিতর্ক মেটেনি, আজও বিতর্ক রয়ে গেছে। ভারত সুযোগ পেয়েও কেমনভাবে তা ব্যবহার করতে পারেনি। আসলে প্রশ্নটা তো শুধু সামরিক পরিকল্পনা নিয়ে, প্রশ্নটা ছিল ভারতকে একসময়ে সীমান্তের বাস্তবতা বদলে দেওয়ার সুযোগ খুব কাছাকাছি পেয়ে গিয়েছিল, যখন দক্ষিণ এশিয়ার পরমাণু প্রতিরোধের ভারসাম্য প্রতিষ্ঠাই হয়নি। যদি ভারত সত্যি সেই সময় সামরিক অভিযানের সিদ্ধান্ত নিত, যদি এই অপারেশন ট্রাইডেন্টকে কার্যকর হতো, তাহলে কি সফল হওয়ার সম্ভাবনা ছিল? এই প্রশ্ন তো থাকবেই, কারণ যে যুদ্ধ হয়নি সে যুদ্ধের ফল কি হতে পারত আমরা কেউ জানি না। কিন্তু এই প্রশ্নের যদি আমরা উত্তর খুঁজতে যাই, সেই সময় ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা যদি আমরা করি, সেটা দরকার। বিভিন্ন সামরিক বিশ্লেষকদের মতে 80-র দশকের মাঝামাঝি সময়ে প্রচলিত বা কনভেনশনাল যে ওয়ারফেয়ার, এর ক্ষেত্রে স্পষ্টভাবে পাকিস্তানের থেকে ভারত অনেক অনেক এগিয়ে ছিল। শুধু ভারতীয় বিশ্লেষকরা এটা বলছেন না, সেই সময় ভারতে কর্মরত মার্কিন সামরিক পর্যবেক্ষকরাও একই ধরনের মূল্যায়ন করেছিলেন। সেই সময় পাকিস্তানের শাসক ছিলেন জেনারেল জিয়াউল হক। তিনি শুধু সামরিক শাসক ছিলেন না, একজন অত্যন্ত কৌশলী রাজনীতিকও ছিলেন। বাইরে থেকে তাকে অনেক নম্র, ভদ্র, শান্ত এরকম মনে হতো, কিন্তু কূটনীতিতে এবং পর্যবেক্ষকরা মনে করেন যে তিনি অত্যন্ত হিসেবি ও ধূর্ত ছিলেন। এই প্রসঙ্গে একটা ঐতিহাসিক তুলনা করা হয়। মানে সিমলা চুক্তির পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে করমর্দন করেছিলেন। তখন সাবেক রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা তার যে প্রধান তখন ছিলেন RN কাউ, তিনি নাকি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, সতর্ক করে বলেছিলেন, ভুট্টোর সঙ্গে হাত মেলানোর পরে নিজের আঙুলগুলো দয়া করে গুনে নেবেন। অর্থাৎ তিনি ভুট্টোর রাজনৈতিক কৌশল সম্পর্কে এতটাই সতর্ক থাকতে বলেছিলেন এবং সন্দিহান ছিলেন যে করমর্দনের সময় তিনি আঙুল খুলে নিতে পারেন। এবং পাকিস্তান তখন বুঝেছিল প্রচলিত যুদ্ধক্ষেত্রে ভারতের সঙ্গে সরাসরি পাল্লা দেওয়া কঠিন। এটা জিয়াউল হক খুব ভালো করে বুঝেছিলেন বলেই তিনি একটা অন্য পথ নেন। এই কৌশলের পরেই তো ক্রিকেট কূটনীতি এলো, ক্রিকেট ডিপ্লোমেসি আমরা বলি। 1987 সালে ভারত পাকিস্তান টেস্ট সিরিজের সময় বিনা আমন্ত্রণেই জিয়াউল হক দিল্লিতে এসে ক্রিকেট ম্যাচ দেখেন।
ম্যাচ দেখার নাম করে ভারতে এসেছিল এবং সেই সময় থেকে ক্রিকেট ডিপ্লোম্যাসির নামে ভারত পাকিস্তানের যে সম্পর্ক সেটাকে যেন মধুর সম্পর্ক এইভাবে জিইয়ে রাখা শুরু হয়। ভারত কোনোদিনও যথাযথ পথটাই নিতে পারেনি। ওই যে সফর ছিল, ওই সফরের একটা কূটনৈতিক প্রভাব ছিল। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে ভালো দেখানো শুরু হলো, দেখো ওরা ক্রিকেট খেলছে, ওরা ক্রিকেট খেলা দেখতে আসছে, ওরা সংযত, এইভাবে তুলে ধরা হলো। অন্যদিকে ভারতের উপরে কূটনৈতিক চাপ বাড়তে থাকে। এর ফলে সেই সময় পাকিস্তান বাড়তি গুরুত্ব পেয়ে যায়। সেই সময়টাকে কাজে লাগিয়েই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি আরো এগিয়ে নিয়ে যায়। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের যে প্রস্তুতি সেটাও জোরদার করে। ওই যে বললাম, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে তার আসে না। এসেছিল আমাদের কাছে, আমরা পারিনি। এর প্রভাব পরবর্তী কয়েক বছরে কেন কয়েক দশক ধরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরপরেই তো পাঞ্জাবে জঙ্গিবাদ আরো তীব্র হয়ে ওঠে, জম্মু কাশ্মীরে ইসলামপন্থী সন্ত্রাসবাদ নতুন রূপ নেয় এবং পাকিস্তান ধীরে ধীরে এমন একটি কৌশলকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় যাকে অনেকেই বলেন ব্লিডিং ইন্ডিয়া বাই 1000 কাটস। ভারতকে হাজার হাজার টুকরো করে রক্তাক্ত করার পরিকল্পনা করে। অর্থাৎ বড় যুদ্ধ নয়, সরাসরি কোনো যুদ্ধই নয়, বরং ছোট ছোট আঘাতের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভারতকে দুর্বল করার কৌশল, যা বারংবার ভারতকে রক্তাক্ত করেছে। ইদানিং সার্জিক্যাল স্ট্রাইক বা পরবর্তীকালে সিঁদুর অভিযান, সেটা দিয়ে ভারত বুঝিয়েছে যে আমরাও কিন্তু পারি, তোমার দেশের ভেতরে ঢুকে তোমার জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে পারি, কিন্তু এখনো আমরা পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অঙ্গ বানাবার যে স্বপ্ন তা সফল করতে পারিনি। সাম্প্রতিক সময়ে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে বা পিওকেতে যে অস্থিরতা দেখা দিয়েছে, তারপরেও তো সেই একটাই প্রশ্ন আসে, এবার ভারত কোন পথ নেবে? কাশ্মীর, পূর্ণ কাশ্মীরের অধিকার, যা দীর্ঘদিনের স্বপ্ন, তা পূরণ হবে তো? এবার নিশ্চিত আর ভুল হবে না তো? এমন গবেষণামূলক ও তথ্য নির্ভর প্রতিবেদন যদি আরো পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক্কি বলছে। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।